আপনাদের সবাইকে স্বাগত আমাদের সাধারণ জ্ঞানের এই প্রতিযোগিতামূলক আয়োজন কুইজ বাংলাদেশ 2024। বাংলাদেশকে জানবো, বাংলাদেশকে ভালোবাসবো, এই প্রতিপাদ্য নিয়ে আমাদের নতুন আয়োজন বাংলাদেশ টেলিভিশনের কুইজ বাংলাদেশ 2024। সারা বাংলাদেশ থেকে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের কুইজ বাংলাদেশে অংশ নিচ্ছেন এবং আজকেও যথারীতি হাজির হয়েছে দুটি কুইজার দল। বাংলাদেশের দুটি বিখ্যাত স্কুলের দল আমাদের সাথে আছেন। চলুন প্রথমে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমি আরিশা বিশ্বাস, শহীদ বীরুত্তম লেফটেন্যান্ট গার্লস কলেজ, ঢাকা সেনানিবাস, সপ্তম শ্রেণী। আমি রামেশ মুবাশিরা গালিবা, শহীদ বীরুত্তম লেফটেন্যান্ট গার্লস কলেজ, ঢাকা সেনানিবাস, অষ্টম শ্রেণী। আমি সুভা ইসলাম, হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, অষ্টম শ্রেণী। আমি ইউসরা সাইম, হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী। পরিচয় পেয়ে গেলেন, এবারে বলে দেবার পালা আমাদের অনুষ্ঠানের নিয়ম। অনুষ্ঠানের নিয়মটা খুবই সোজা, সেটা হচ্ছে আমরা দুটো রাউন্ডে আমাদের অনুষ্ঠান করছি। প্রথম রাউন্ডটা হচ্ছে ছবি এবং ভিডিও দেখিয়ে আমরা প্রশ্ন করছি। দ্বিতীয় রাউন্ডে থাকছে 10টি প্রশ্ন 1 মিনিট সময়ের মধ্যে, খুব দ্রুত আমরা প্রশ্ন করব। প্রথম রাউন্ডের বেলায় নম্বর পেতে হলে যেটা করতে হবে, 10 নম্বর পাওয়া যাবে, কিন্তু ভুল হলে জরিমানা হয়ে যাবে 5 নম্বর। দ্বিতীয় রাউন্ডে মানে যেটা আমরা কুইক কুইজ করব, সেখানে প্রতি সঠিক উত্তরের জন্য থাকবে 5 নম্বর, ভুল হলে জরিমানা হবে না। আর যারা আগে বাজার চাপবে সুযোগ থাকবে তাদের উত্তর দেবার। দ্বিতীয় রাউন্ডে বাজার চাপার দরকার হবে না, কারণ আমরা একটা দলের জন্যই 10টা করে প্রশ্ন করব। এই হচ্ছে আমাদের কুইজের নিয়ম, ঠিক আছে? রেডি? তাহলে শুরু করি আমরা আমাদের প্রথম রাউন্ড। আমাদের প্রথম রাউন্ড হচ্ছে ছবি আর ভিডিও দেখে প্রশ্ন। তো প্রথম প্রশ্ন আসছে আমাদের বড় পর্দায়। আগরতলা ষড়যন্ত্র মামলা তুলে নেবার পর কারামুক্ত শেখ মুজিবুর রহমান, স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিব, কন্যা শেখ হাসিনা ও পুত্র শেখ কামালের সঙ্গে তাদের বাসায় আনন্দ করছেন 1969 সালে। সে সময় তোলা এই ছবিটা কারাগার থেকে ফিরে আসার পরপরই। প্রশ্ন হচ্ছে, পাকিস্তান সরকার এই আগরতলা ষড়যন্ত্র মামলা তুলে নিতে কেন বাধ্য হলো? কি এমন করা হয়েছিল? জি, আনোয়ার গার্লস কলেজ। গণ অভ্যুত্থানের জন্য, 1969 সালে যে গণ অভ্যুত্থান হয়েছিল সেটার জন্য। তার পরিপ্রেক্ষিতে তারা মামলা তুলে নেন। আচ্ছা, দেখি আমাদের কম্পিউটার কি বলছে। দেশব্যাপী যে ছাত্র আন্দোলন হয় এবং একসময় সেটা গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থানে পরিণত হয়ে যায়, এবং সে কারণেই বাধ্য হয়ে পাকিস্তান সরকার মামলা প্রত্যাহার করে নেয়। একদম সঠিক উত্তর 10 নম্বর শুরুতেই আনোয়ার গার্লস কলেজের জন্য। ভেরি ওয়েল ডান, ভেরি ওয়েল ডান। তাদের কোনো আর উপায় ছিল না, কারণ তখন দেখা যাচ্ছে তাদের মসনদ নড়ে যাচ্ছিল, তাদের ক্ষমতাই চলে যাচ্ছিল। পরের প্রশ্ন, বাংলাদেশের ইতিহাস থেকে দেখি কিসের প্রশ্ন আসে। খেলা। আমরা একজন ক্রিকেটারকে দেখতে পাচ্ছি যিনি পরিপূর্ণ অলরাউন্ডার ক্রিকেটার হিসেবে দায়িত্ব পালন করছেন। 2015 সালের ডিসেম্বরে 2016 আইসিসি অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতার বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হন। প্রশ্ন হচ্ছে, তিনি কে? সম্প্রতি তিনি দারুণ পারফর্ম করছেন। জি, হোলি ক্রস। মুশফিকুর রহিম। মুশফিকুর রহিম না, ঠিক মুশফিকুর রহিম না, মুশফিকুর রহিম আরও আগে, আর অলরাউন্ডার না তো। 2016-তে অনূর্ধ্ব 19। চেষ্টা করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। নাজমুল হোসেন শান্ত। নাজমুল হোসেন শান্ত না, নাজমুল হোসেন শান্ত না। আচ্ছা, যাই হোক, আমরা কোনো দলেরই নাম্বার কাটছি না, যেহেতু সঠিক উত্তর পাচ্ছি না। দেখে নিই কম্পিউটারের কাছে। মেহেদি হাসান মিরাজ। মেহেদি হাসান মিরাজ, তিনি 2016-তে অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপের তিনি অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন। তার মানে হচ্ছে 2016 সালে ওনার বয়স তখন 19-এর নিচে, একেবারে ইয়াং আমাদের মেহেদি হাসান মিরাজ, এবং রিসেন্টলি সে চমৎকার খেলছে, সুপার স্কোর করছে। খেলাধুলা থেকে আমরা চলে যাব আমাদের পরের বিভাগে। দেখি কোন বিভাগের প্রশ্ন আছে। সংস্কৃতি। তিনি বাংলাদেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী, কার্টুনিস্ট এবং ভাষা আন্দোলনে তিনি সক্রিয় কর্মী ছিলেন। চিত্রশিল্পের পাশাপাশি তিনি ছিলেন প্রথম জীবনে রাজনৈতিক কর্মী, পরবর্তীতে ভাষা আন্দোলনে প্রত্যক্ষ অংশগ্রহণকারী, কবি, ছোট গল্পকার, ঔপন্যাসিক, চিত্রনাট্যকার, সহকারী চিত্র পরিচালক, প্রবন্ধকার, গবেষক এবং শিক্ষক। অনেক পরিচয় তার, অনেক কিছু করেছেন জীবনে। তার পিতা ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এই বিখ্যাত মানুষটার নাম কি? হোলি ক্রস কলেজ। জি, রণবী। রণবী না, কার্টুনিস্ট বলেছি বলে রণবী ভাবছেন না, উনি রণবী না।
আনোয়ার গার্লস কলেজ কোনো আইডিয়া? রফিকুল নবী। নবী। না, রফিকুন নবী না। আচ্ছা, আমরা দুদলের কাছ থেকে যেহেতু উত্তর পাচ্ছি না, দেখে নিই কম্পিউটারকে জিজ্ঞেস করে। তার নাম হচ্ছে মুর্তজা বশির। তার জন্ম 1932 সালে 17 আগস্ট এবং 2020 সালে 15 আগস্ট তিনি মৃত্যুবরণ করেন, একজন বিখ্যাত চিত্রশিল্পী। চলে যাই আমরা আমাদের পরের প্রশ্নে। এটা হচ্ছে স্মার্ট বাংলাদেশের প্রশ্ন। আগামী 2041 সাল নাগাদ একটি সাশ্রয়ী, টেকসই, বুদ্ধিদীপ্ত, জ্ঞানভিত্তিক, উদ্ভাবনী সক্ষমতার স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে 4টি মূল ভিত্তি নির্ধারণ করা হয়েছে এবং তার মধ্যে অন্যতম একটা ভিত্তি হচ্ছে স্মার্ট ইকোনমি হবে আমাদের দেশে। তো স্মার্ট ইকোনমি বলতে কি বোঝানো হচ্ছে? আধুনিক একটা অর্থনৈতিক ব্যবস্থা। সেটার মধ্যে কি থাকবে, মানে ওই আধুনিক ব্যবস্থা আমরা কি কি পাবো, কি সুবিধা থাকবে? ই-কমার্সের মাধ্যমে ই কমার্স স্টাবলিশ হবে। কমার্সটা হবে। ভেরি গুড। আচ্ছা, দেখি আমাদের আনোয়ার গার্লস স্কুল কি বলেন। ই কমার্সের মাধ্যমে। ই কমার্স পুরোপুরি বাস্তবায়ন হবে। জি। আচ্ছা, আর দারিদ্র থাকবে না, মানে আচ্ছা। আমরা এখন তো আমরা উন্নতশীল দেশ, তখন আমরা উন্নয়নের দিকে আরো আরো ধাবিত হব। আমাদের অর্থনীতি আরো প্রবৃদ্ধি সমৃদ্ধ ঘটবে। হবে। আচ্ছা, দেখে নিই আমাদের কম্পিউটার কি বলছে। কম্পিউটার বলছে যে আইসিটি খাতে $50 বিলিয়ন বা তার থেকেও বেশি পরিমাণ ব্যবসার সুযোগ সৃষ্টি করা হবে এবং আপনারা যেটা বলছেন অর্থনৈতিকভাবে অনেক উন্নয়ন হবে এবং ই কমার্সটা আসলে অনেক বেশি করে এখানে কাজ করার সুযোগ থাকবে এবং এখানে যেটা হবে যে 60% অর্থনৈতিক ফাইন্যান্সিয়াল লিটারেসি নিশ্চিত করা হবে। 1 লক্ষ স্টার্ট আপ তৈরি করার লক্ষ্যে সিস্টেমাইজেশন স্ট্রাকচার তৈরি করা হবে এবং সবচেয়ে বড় কথা যে আমাদের সমস্ত লেনদেন এটা হয়ে যাবে ক্যাশলেস। আমরা প্রায় ক্যাশলেস, অর্থাৎ এখন আমরা যেমন টাকা গুনি মানিব্যাগে রাখি, তখন আর টাকা গুনবো না। তখন এখন যেমন আমাদের কি আছে, মোবাইল মানি আছে, তাই না? আমাদের ব্যাংকে আমরা এটিএমের মাধ্যমে টাকা তুলি, ইন্টারনেট ব্যাংকিং করি। তখন যেটা হবে যে বাংলাদেশের সবাই তখন আর হাতে আর টাকা গুনবে না, সবাই এই মোবাইলের মাধ্যমে একজন আরেকজনকে টাকা পাঠাবে, ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ট্রান্সফার করবে। সব কিছুই তখন হবে প্রযুক্তির মাধ্যমে, তখন টাকা চলে যাবে প্রযুক্তির ভেতরে। পরের প্রশ্ন দেখি কি আছে প্রযুক্তির পরে। ইতিহাস থেকে প্রশ্ন। তিনি একজন মুসলিম সাধক এবং খলিফাতাবাদ জায়গাটার নাম ছিল তখন, যখন উনি সেখানে ছিলেন এবং সেখানকার খানি আজম ছিলেন। ধারণা করা হয় যে তিনি বাগেরহাটের মহান 60 গম্বুজ মসজিদটি, যেটা এখন ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, সেটি তিনি তৈরি করেছেন। প্রশ্ন হচ্ছে যে তার নাম কি? আনোয়ার গার্লস কলেজ। পীর খানজাহান আলী। খানজাহান আলী। কি সাথে বাজার প্রেস করছেন? খানজাহান আলী। খানজাহান আলী। দুদলই বলছেন যে খানজাহান আলী এটি তার তৈরি করা মসজিদ। দেখি আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে অ্যাবসলিউটলি রাইট, খানজাহান আলী। ভেরি ওয়েল ডান। হোলি ক্রস কলেজ 10 নম্বর, আনোয়ার গার্লস কলেজ 10 নম্বর। এরপরে দেখি কি প্রশ্ন থাকছে আমাদের ইতিহাসের পরে। শুদ্ধ বানান। আমরা শুদ্ধ বানান খুঁজবো। এখন দেখা যায় যে অনেক বানান আমাদের একসময় যেভাবে আমরা লিখতাম, যেভাবে জানতাম, বাংলা একাডেমির নতুন যে বিধিমালা, যে নীতিমালা আছে এবং যে পদ্ধতি তৈরি করেছে, তাতে অনেক বানানই এখন আগেরগুলো বলা হচ্ছে ঠিক না, নতুন বানান দেওয়া হয়েছে। তো দেখিনি যে এই বানানটার মধ্যে কোনটাকে খুঁজে বের করতে পারি। 4টার মধ্যে 3টা ভুল আছে, একটা শুদ্ধ বানান আছে। দেশাত্মবোধক, উচ্চারণটা হয় দেশাত্মবোধক, কিন্তু বানানটা হয় একটু আলাদা। কোনটি হবে? 4টি সম্ভাব্য উত্তর রয়েছে, দুদলের জন্য সুযোগ এবং এই প্রশ্নে আমরা কোনো নাম্বার কাটবো না। 4 নম্বর, দয়কা দিয়ে তালিবস্য তয়ময় বো ওকার ধক। দেশতমক বোধক। 3 নম্বর। 3 নম্বর, ঠিক আছে। হোলি ক্রস 4 নম্বর। দেশতম বোধক 2 নম্বর। 2 দেশাত্ম। আরেকবার ভালো করে দেখে বলুন। দুদল, দলের ভুল হয়েছে, ঠিক করে আবার বলুন। দেশাত্মবোধক কথাটা যদি আমরা বানানটা যদি পড়ি তাহলে হবে দেশাত্মবোধক, আমরা উচ্চারণ করি দেশাত্মবোধক। 2 নম্বর। দ্বিতীয়টি। জি। ওকে, হোলি ক্রস 1 নম্বর। আপনার আগে বলেছি দেশাত্মবোধক, আপনার একটা ওটা ঠিক না। আমরা মুখে বলি দেশাত্মবোধক, কিন্তু
উচ্চারণটা যদি আমি বানান করি তাহলে হয় দেশাত্মবোধক। 2 নাম্বার। 2। আপনারা বলছেন দ্বিতীয় যে অপশনটি আছে সেটি সঠিক উত্তর হবে। আনোয়ার গার্লস, আপনারা যদি আমাদেরকে একটু বানান করে শোনান। দ একার তালিবস্য আকার তয় ম ব আকার ধক। ওকে, তাহলে ব্যাপারটা হলো দেশাত্মবোধক। আচ্ছা, হোলি ক্রস বানান। দয়কার তালেব সয়াকার তয়ময়ে বয়কার ধক। ওকে, দুদালি বলছেন দেশাত্মবোধকের বানান হচ্ছে দ্বিতীয় যে অপশনটি আমাদের রয়েছে সেটি দেখি কম্পিউটার সেটি বলে কিনা। একেবারে সঠিক উত্তর, এটি হচ্ছে সঠিক বানান, নতুন শুদ্ধ বানান। এবং দেশাত্মবোধক মানে কি, যে আমাদের দেশপ্রেম জেগে ওঠে, তাই না? আমরা কি বলি, দেশাত্মবোধক গান, মানে যে গান শুনলে দেশের প্রতি ভালোবাসা জেগে ওঠে, তাই না? দেশপ্রেম জাগ্রত হয় যে গান শুনলে, যে কাজ করলে। ভেরি ওয়েল ডান আনোয়ার গার্লস স্কুল, আপনারা পেয়ে যাচ্ছেন 10 নম্বর। হোলি ক্রস গার্লস স্কুল, আপনারা পেয়ে যাচ্ছেন 10 নম্বর। এরপরে বানান ছেড়ে চলে যাই পরের প্রশ্নে। আচ্ছা, মুক্তিযুদ্ধকালীন সিলেট জেলার অংশ বিশেষ নিয়ে গঠিত হয়েছিল এই সেক্টর। এই সেক্টরে ছিল 6টি সাব সেক্টর। মে থেকে ডিসেম্বর পর্যন্ত সেক্টর কমান্ডার ছিলেন মেজর সিআর দত্ত এবং পরে ক্যাপ্টেন এ রব। প্রশ্ন হচ্ছে, এই সিলেট জেলার অংশবিশেষ নিয়ে গঠিত সেক্টরটি কত নম্বর সেক্টর ছিল মুক্তিযুদ্ধ চলাকালীন সময়? 6 নম্বর সেক্টর। 6 নম্বর সেক্টর। আচ্ছা, হোলি ক্রস 6 নম্বর। আপনারা বলছেন যে এটা 6 নম্বর সেক্টর। না, 6 নম্বর সেক্টরটা ঠিক না, একটু 5 চিন্তা নম্বর করে সেক্টর। বলেন। 5 নম্বর সেক্টর। না 2 নম্বর সেক্টর। না, 2 নম্বর ছিল ঢাকাতে, ঢাকা ছিল 2 নম্বর সেক্টর। 4 নম্বর সেক্টর। 4 নম্বর সেক্টর, আপনারা বলছেন 4 নম্বর সেক্টর। হোলি ক্রস 4 নম্বর সেক্টর। 4 নম্বর সেক্টর। আচ্ছা, দেখা যায় দলই কনফিউজ আছেন, দেখি আমাদের কম্পিউটার কি বলছে। 4 নম্বর সেক্টর একেবারে সঠিক উত্তর। আমরা যদি ম্যাপটা দেখি, এই যে সিলেটের নীল, হালকা নীল যেটা, এই অংশটুকু ছিল 4 নম্বর সেক্টরের আওতাধীন, যেটার 6টা সাব সেক্টর ছিল এবং যেটার কমান্ডেন্ট ছিলেন সিআর দত্ত এবং ক্যাপ্টেন এ রব। তারা দুজনে মিলে নেতৃত্ব দিয়েছিলেন এই সেক্টরে। ভেরি ওয়েল ডান। আবারও 10 নম্বর হোলি ক্রসের এবং আনোয়ার স্কুলের। মুক্তিযুদ্ধের পর আমরা চলে যাই পরের প্রশ্নে। উনি বিখ্যাত একজন মানুষ, তার একটা ছড়া ছোটবেলায় আমরা সবাই পড়েছি, হাট্টি বা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টি বা টিম টিম। তিনি কচি কাচার মেলা নামে একটা শিশু সংগঠনের প্রতিষ্ঠাতা। বাংলাদেশের বিখ্যাত দৈনিক ইত্তেফাকে শিশুদের একটি পাতা ছিল, কচি কাচার আসর, সেটা তিনি সম্পাদনা করতেন। খোকন খোকন ডাকপাড়ি, তারপরে আজও হলেও গুজব না, এসব তার লেখা। কি তার নাম? জি, সবার আগে আনোয়ার গার্লস স্কুল। শামসুর রহমান। শামসুর রহমান না, তাকে সবাই ভালোবেসে বলতো, শিশুরা সবাই ভালোবেসে তাকে ডাকতেন দাদা ভাই বলে, রকুনুজ্জামান খান। রকুনুজ্জামান খান। আচ্ছা, আনোয়ার গার্লস স্কুল বলছেন রকুনুজ্জামান খান। দেখি হোলি ক্রস কলেজ কি বলেন? রকুনুজ্জামান খান। রকুনুজ্জামান খান। দাদা ভাই নামে তাকে সবাই আমরা ডাকি, আমাদের সবার ভালোবাসার তিনি। একেবারে ঠিক, রকুনুজ্জামান খান দাদা ভাই। ভেরি ওয়েল ডান হোলি ক্রস এবং আনোয়ার গার্লস স্কুল। ভেরি ওয়েল ডান, রকুনুজ্জামান খান দাদা ভাই। কচি কাচার মেলা যেটা, সেটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই সংগঠনে হাত ধরে অসংখ্য ছেলে মেয়ে বেরিয়ে এসছে এবং এখন অসংখ্য ছেলে মেয়ে কচি কাচার মেলার সাথে সংযুক্ত রয়েছে। এরপরে দেখি সাহিত্যের পাতা থেকে বের হয়ে এসে বাংলাদেশের স্বাধীনতা। বাংলাদেশে ফিরে প্রত্যাবর্তনের পরে অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি থাকার পর শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন। প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী হিসাবে বঙ্গবন্ধু কবে দায়িত্ব গ্রহণ করেন, কত তারিখে? হোলি ক্রস গার্লস 18 জানুয়ারি। 18 জানুয়ারি না, 12 জানুয়ারি। 12 জানুয়ারি। আনোয়ার গার্লস স্কুল বলছেন বঙ্গবন্ধু প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন 12 জানুয়ারি 1972 সালে। আচ্ছা, হোলি ক্রস
12 জানুয়ারি 1972। 12 জানুয়ারি 1972 দেখি 1972 সালে 12 জানুয়ারি, একেবারে সঠিক। এবং তিনি যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তারপরে বিবিসি, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন তার সাক্ষাৎকার নিয়েছিল। তিনি সেখানে বলেছিলেন যে স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র, সমাজতন্ত্র ও শোষণহীন সমাজ প্রতিষ্ঠার কথা, এবং বলেছিলেন জাতীয়তাবাদের ভিত্তিতে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠনের কথা। আবারও 10 নম্বর আনোয়ার গার্লস স্কুল আপনাদের জন্য এবং হলিক্রস গার্লস স্কুল আপনাদের জন্য। বাংলাদেশের ইতিহাস থেকে চলে যাই এবার ভূগোলে। একটা দর্শনীয় স্থান, নয়াবাদ মসজিদ, কান্তজিউ মন্দির, স্বপ্নপুরী, রাজবাড়ি, রামসাগর, এই জায়গাগুলো রয়েছে একটা জেলাতে। চমৎকার জায়গাগুলো। প্রশ্ন হচ্ছে কোন জেলায় গেলে এই চমৎকার জায়গাগুলো আমরা দেখতে পাবো? দিনাজপুর। দিনাজপুর। অলরাইট, দিনাজপুর। আনোয়ার গার্লস, দিনাজপুর। আপনারা বলছেন এটা দিনাজপুর। দেখি আমাদের কম্পিউটার কি বলছে। একদম সঠিক উত্তর। দিনাজপুর জেলায় গেলে আমরা এই সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতে পাবো। হলিক্রস, আমরা সবাই জানি যে বাংলাদেশের যে কটি সেরা স্কুল আছে হলিক্রস তাদের মধ্যে অন্যতম। হলিক্রস স্কুল এবং হলিক্রস কলেজ সবসময় বিখ্যাত এবং সবাই চায় যে আচ্ছা আমাদের সন্তানরা হলিক্রসে পড়ুক, আমাদের মেয়েরা। তো তার আগে আমি একটা জিনিস জানতে চাইবো সুভা আপনার কাছে, জি। আপনি বড় হয়ে কি হতে চান? আমি বড় হয়ে সবার আগে একজন ভালো মানুষ হতে চাই, একজন আদর্শ মানুষ। তারপরে আমি আমার পেশাটা বেছে নিতে চাই। কি ধরনের পেশা বেছে নেবার আমি ইচ্ছা একজন আছে? শিক্ষক হতে চাই। তাই? আচ্ছা, আর আমার মাও একজন শিক্ষক, তো সেখান থেকে আমি অনুপ্রেরণা পাই। তাই? আর আমি শিক্ষক হয়ে মানে যেসব মানুষ আর কি পড়ালেখা করতে পারে না বা দরিদ্র, তাদের জন্য একটা আলাদা করে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে যায়, যাতে যারা বিনামূল্যে লেখাপড়াটা করতে পারে। শুভকামনা সুভার দোয়া জন্য। করবেন। অবশ্যই। এরপরে ইউসরার স্বপ্ন কি? আমার স্বপ্ন, প্রথমে আমি মানুষের সেবা করতে চাই, যেমন আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। বাহ, আপনাদের পরিবারে কেউ আছেন ডাক্তার? হ্যাঁ, আমার খালামণি আছে। আপনার খালামণি আছেন। আপনি খালামণিকে দেখে ইন্সপায়ার্ড যে না আমি খালামণির মতো ডাক্তার হব? হয়তো বা ডাক্তার হতে গেলে একটু বেশি পড়াশোনা করতে হয়, কিন্তু তাও আমি করতে চাই। ডাক্তার হতে গেলে অনেক কষ্ট, কারণ যারা ডাক্তার হন তাদের সারা জীবন পড়তে হয়। কারণ ডাক্তারি বিদ্যায় প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আসতে থাকে, নতুন নতুন চিকিৎসা পদ্ধতি আসতে থাকে, নতুন নতুন গবেষণা হয়, আবার অসুখ বিসুখও নতুন নতুন করে জন্ম হতে। যেমন করোনা ভাইরাসের কথা কেউ জানতো না, হঠাৎ করে একটা অসুখ এসে হাজির, তাই না? সুতরাং প্রতি মুহূর্তে ডাক্তারদেরকে পড়ার মধ্যে থাকতে হয়, অনেক কষ্ট করতে হয়, এবং সার্বক্ষণিক 24 ঘন্টা মানুষকে সেবা দেবার জন্যে রেডি থাকতে হয়, তাই না? জি। সেজন্যই বলা হয় যে ডাক্তারি একটা মহান পেশা, কারণ তাদের সমস্ত স্বার্থ ত্যাগ করে, কষ্ট করে, নিজের সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে তারা মানুষের সেবা করে। ইনশাআল্লাহ আমরা নিশ্চয়ই একজন খুব ভালো ডক্টর আগামীতে পাবো ইউসরাকে। অলরাইট, আমরা আবার প্রশ্নে ফিরে আসি। এখন দেখি আমাদের জন্য কি প্রশ্ন থাকছে। আমাদের প্রশ্ন, আবার খেলাধুলা চলে যাচ্ছি। তিনি ডেনিশ বাংলাদেশি পেশাদার ফুটবল খেলোয়াড়, বর্তমানে আর্জেন্টিনার পেশাদার ফুটবল লিগের 3য় স্তর তোর্নেও ফেডারেলের ক্লাবের সোলদে মায়োর তিনি সদস্য, এবং বাংলাদেশের জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত একজন রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড়, কিন্তু মাঝে মাঝে আবার কেন্দ্রেও সামনেও তিনি খেলেন, এবং একই সাথে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন। এবং আমাদের সবার খুব প্রিয় এই ফুটবলার কে, তার নাম বলতে পারবেন? ইংলিশ লিগ স্টাইলে তিনি খেলেন, এবং বাংলাদেশের ফুটবলে যে কিছু সাফল্য দেখা গেছে তার পেছনে তার অনেক বড় অবদান আছে। দেখা যাচ্ছে যে আমাদের মেয়েরা অনেক বেশি ক্রিকেট সম্পর্কে জানলেও ফুটবলের ব্যাপারে আগ্রহটা একটু কম। দেখিনি আমাদের কম্পিউটার কি বলে। তার নাম হচ্ছে জামাল হ্যারিস ভুইয়া। তার জন্ম হচ্ছে 1990 সালের 10 এপ্রিল। তাকে আমরা সবাই জামাল ভুইয়া নামেই বেশি চিনি, হ্যারিস নামটা কম উচ্চারণ করা হয়। ইউরোপে তাকে হ্যারিস নামে ডাকে, তা আমরা বাংলাদেশে জামাল ভুইয়া নামে তাকে ডাকি। আমরা খেলাধুলা থেকে চলে যাই পরের বিভাগে। পরের বিভাগ থেকে যে প্রশ্ন, একজন বিখ্যাত মানুষ, মরমী কবি, বাউল শিল্পী দেওয়ান ওহিদুর রাজা চৌধুরী তার পুরো নাম, এবং তার বাবা দেওয়ান আলী রাজা চৌধুরী ছিলেন প্রতাপশালী জমিদার।
মরমী সাধনা বাংলাদেশে দর্শন চেতনার সাথে সঙ্গীতের এক অসামান্য সংযোগ ঘটিয়েছেন এই মানুষটি। এবং অধিকাংশের মতে এই যে মরমী গান, এই গানের বাউল গান, এই গানের পথিকৃৎ হচ্ছেন লালন শাহ। ওনার পুরো নাম, আসল নাম হচ্ছে দেওয়ান ওহিদুর রাজা চৌধুরী, কিন্তু ওনাকে আমরা অন্য নামে চিনি। এবং ওনার গান আমাদের সবার জানা, আমাদের সবার খুব প্রিয়। সিলেটের লোক তিনি, এবং একসময় তিনি ছিলেন দোর্দণ্ড প্রতাপশালী জমিদার, অহংকারী অত্যাচারী জমিদার ছিলেন। কিন্তু একটা সময় গিয়ে হঠাৎ করে তার মনের ভেতরে রিয়েলাইজেশন হয় যে না, এই অত্যাচারী অহংকার আসলে মানুষের পতনের মূল কারণ। সাধারণ জীবন, বাউল জীবন এবং নিজের আত্মাকে অনুসন্ধান করে আসুন। এই শিল্পীর নাম কি? সবার আগে বাজার প্রেস করছেন আনোয়ার গার্লস স্কুল, হাসান রাজা। হাসন রাজা, হোলি ক্রস। হাসান রাজা। আপনারা বলছেন হাসন রাজা। হাসন রাজা কোন একটা গান কি বলতে পারবেন আমাকে? লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালো নয়। লোকে বলে, বলে রে ঘর বাড়ি ভালো নয় আমার। বাহ। দেওয়ান হাসান রাজা চৌধুরী, দেওয়ান হাসন রাজা চৌধুরী, এটা তার ছদ্মনাম। এবং তিনি তার আসল নামটাই ত্যাগ করেছিলেন। 1854 সালের 21 ডিসেম্বর তার জন্ম, 1922 সালের 6 ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। সঠিক উত্তর দিয়ে 10 নম্বর পেয়ে যাচ্ছেন আনোয়ার গার্লস স্কুল এবং হলি ক্রস গার্লস স্কুল। আপনারা আনোয়ার গার্লস স্কুল, আপনাদের কাছে এবার আসতে চাই। আরিশা, জি, আরিশা, আপনার কি স্বপ্ন? আমি আসলে প্রথমত যে পেশায় থাকি না কেন, আসলে আমি পেশাটাকে নির্বাচন করতে চাই একটা সৎ পেশা, এবং যেখানে আমি আমার মূল্যবোধকে তুলে ধরতে পারবো, আমি আমার নৈতিকতাকে তুলে ধরতে পারবো, এবং অবশ্যই সেখানে দেশপ্রেম থাকবে, এবং যাতে মানুষের সেবাও করতে পারি। আর আমার বিভিন্ন শখও আছে। আমি চেষ্টা করবো আমি যে পেশায় আসলে নির্বাচন করি না কেন, সেই শখগুলোকে আমি যাদের সবসময় ধরে রাখতে পারি এবং সেগুলো নিয়েও আগাতে চাই আমি। গালিবা, জি, আপনার কি স্বপ্ন? আসলে আমি বড় হয়ে একজন ভালো মানুষ হতে চাই, মানুষের সেবা করতে চাই। তার জন্য আমি ডাক্তার হতে চাচ্ছি, যাতে আমি বিনামূল্যে অসুস্থ বিভিন্ন মানুষদের, যারা গ্রামে দরিদ্র মানুষ, তারা টাকার অভাবে অনেক সময় ভালোভাবে চিকিৎসা করাতে পারেন না, তো তাদের আমি বিনামূল্যে চিকিৎসা প্রদান করতে চাই। বাহ। এবং এটা খুব ভালো লাগছে যে আমাদের যারা শিক্ষার্থী আছেন আপনাদের মতন, এবং আপনারাও বললেন সবার আগে আপনারা একজন ভালো মানুষ হতে চান এবং মানুষের উপকার করতে চান। যাক, অনেক গল্প করে ফেললাম, মূল প্রতিযোগিতায় আবার চলে যাই। দেখি পরের প্রশ্ন কি আছে আমাদের জন্যে। পরে যেটা আছে সেটা হচ্ছে একটা ভিডিও। আমরা ভিডিওটা দেখব, একটা গান শুনবো। ইনফ্যাক্ট গানটা শোনার পরে তারপরে আমরা প্রশ্নটা দেখাবো। আগে আমরা গানটা শুনি। আচ্ছা, প্রশ্ন হচ্ছে যে 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে গানটি লিখেছিলেন আব্দুল গফর চৌধুরী। সেদিনই গানটিতে সুর আরোপ করেন একজন বিখ্যাত গণসঙ্গীত শিল্পী। পরবর্তীতে 1954 সালে আলতাফ মাহমুদ এই গানটিতে সুর করেন। আমরা যে গানটা শুনলাম এই সুরটা আলতাফ মাহমুদের করা 1954 সালে। প্রশ্ন হচ্ছে যে 1952 সালে প্রথম সুর কোন শিল্পী করেছিলেন? বিখ্যাত গণসঙ্গীত শিল্পী, কবি তিনি। বিভিন্ন গণজাগরণের গান। জি, হোলি ক্রস। আব্দুল লতিফ। আব্দুল লতিফ। অলরাইট, দেখি আনোয়ার গার্লস বলছেন। জি, আব্দুল লতিফ। আপনারা বলছেন আব্দুল লতিফ। নিশ্চিত যে এটাই সঠিক উত্তর? হোলি ক্রস জি, লক করে দেব। আচ্ছা, দেখি উত্তর সঠিক হলে 10 নম্বর, ভুল হলে জরিমানা হয়ে যাবে 5 নম্বর। ঠিক আছে? এবং জরিমানা 5 নম্বর হলো না, কারণ এটাই সঠিক উত্তর। ভেরি ওয়েল ডান। বিখ্যাত গণসঙ্গীত শিল্পী আব্দুল লতিফ, তিনি এই আমার ভাইয়ের রক্তের আগুন 21শে ফেব্রুয়ারির এটি সুর আরোপ করেছিলেন। 1954 সালে শহীদ আলতাফ মাহমুদ এটির সুর দেন, এখনকার যে সুরটা আছে। এবং সেবারই প্রভাত ফেরিতে, 21শে ফেব্রুয়ারি প্রভাত ফেরিতে এই গানটি গাইতে গাইতে সবাই শহীদ মিনারে গিয়েছিলেন, এবং সেটাই এখন প্রাতিষ্ঠানিক সুর। 1969 সালে জহির রায়হান তিনি নির্মাণ করেন চলচ্চিত্র জীবন থেকে নেয়া, সেখানে এই গানটা আছে।
এবং সেই গানটা তখন আরও জনপ্রিয় হয়। এবং আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার জানিয়ে রাখি, আমার ভাইয়ের রক্তের আগুন 21 ফেব্রুয়ারি এই গানটি হিন্দি, মালয়, ইংরেজি, ফরাসি, সুইডিশ, জাপানি সহ 12টা ভাষায় অনুদিত হয়েছে। 12টা ভাষায় এই গানটা গাওয়া হয়। এবং যেহেতু 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে ইউনেস্কো, সুতরাং বিভিন্ন দেশ আমাদের এই ইতিহাস জানতে চায়, জানে, এবং ইতিহাসের সাথে এই গানটা এমনভাবে জড়িত যে তারা গানটাও তাদের ভাষাতে শোনে। ভেরি ওয়েল ডান। 10 নম্বর আনোয়ার গার্লস স্কুল আপনাদের জন্য, হোলি ক্রস 10 নম্বর আপনাদের দলের খাতায়। তো এটাই ছিল আমাদের শেষ প্রশ্ন প্রথম রাউন্ডের, মানে ছবি এবং ভিডিও থেকে। আমাদের প্রথম রাউন্ড শেষ, কিন্তু তাই বলে শেষ হয়ে যায়নি, আমাদের রয়ে গেছে দ্বিতীয় রাউন্ড। দ্বিতীয় রাউন্ড মানে হচ্ছে আমরা 1 মিনিটে 10টি প্রশ্ন করব, দ্রুত, কুইক কুইজ। কুইক কুইজে প্রথম সুযোগ আনোয়ার গার্লস স্কুল আপনাদের জন্যে। দেখি আমরা কি প্রশ্ন আসে। আপনাদের সময় 1 মিনিট শুরু হচ্ছে এখন। আয়তন অনুযায়ী বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি? মেহেরপুর। মেহেরপুর। বেশি জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান অষ্টম। পৃথিবীর সর্ববৃহৎ বদ্বীপ বাংলাদেশ। বাংলাদেশ। পাট উৎপাদনে বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম? দ্বিতীয়। রাষ্ট্রের প্রধান আইনজীবীকে কি বলা হয়? পাস। বিচার। ফুলবাড়ি কয়লা খনি কোন জেলায় অবস্থিত? ফুলবাড়িয়া। কোন জেলায়? পাস। পাস। আচ্ছা, 6 দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়? লাহোরে। লাহোরে। আচ্ছা, বৃষ্টিপাত পরিমাপ করার যন্ত্রের নাম কি? পাস। কফিতে কোন উপাদান থাকে যার জন্য আমাদের ঘুম চলে যায়? কফিতে কি থাকে? ওটার নামই, মানে ওই উপাদানের নামেই কফির নাম। কাঁচ তৈরির প্রধান কাঁচামাল কি? বালু। বালু। আয়তন অনুযায়ী বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি? রাষ্ট্রের প্রধান আইনজীবীকে কি বলা হয়? বিচারপতি। না। ফুলবাড়িয়া কয়লাখনি কোন জেলায় অবস্থিত? বৃষ্টিপাত পরিমাপ করার যন্ত্রের নাম? কফিতে কোন উপাদান থাকে? এর সাথে সাথেই শেষ হয়ে গেল 1 মিনিট সময়। আমরা একটু দেখে নিই যে উত্তরগুলি ঠিক কিনা। আয়তন অনুযায়ী বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। জনসংখ্যার দিক থেকে অবশ্যই বাংলাদেশের অবস্থান অষ্টম। পৃথিবীর সর্ববৃহৎ বদ্বীপ অবশ্যই বাংলাদেশ। পাট উৎপাদনে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে আছে, সঠিক উত্তর। রাষ্ট্রের প্রধান আইনজীবীকে বলা হয় অ্যাটর্নি জেনারেল। ফুলবাড়িয়া কয়লাখনি হচ্ছে দিনাজপুর জেলায়। 6 দফা দাবি প্রথম স্থাপন করা হয় লাহোরে, সঠিক উত্তর। বৃষ্টিপাত পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে রেইন গেজ। রেইন গেজ। কফিতে যা থাকে সেটা হচ্ছে ক্যাফেইন। ক্যাফেইন থেকে কফি। এবং কাঁচ তৈরি প্রধান কাঁচামাল হচ্ছে বালি। 5টি প্রশ্নের সঠিক উত্তর পেয়েছি। 25 নম্বর পেয়ে যাচ্ছেন আনোয়ার গার্লস স্কুল। ভেরি ওয়েল ডান। এবারে শেষ 1 মিনিট আমাদের হোলি ক্রস স্কুলের জন্য। সো গার্লস, 1 মিনিট সময় 10টি প্রশ্ন এবং 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি কোনটি? সাহারা মরুভূমি। সাহারা। আলো প্রতি সেকেন্ডে কত কিলোমিটার বেগে চলে? 3 লক্ষ কিলোমিটার। 3 লক্ষ কিলোমিটার। সূর্যের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে কি বলে? বার্ষিক গতি। বার্ষিক গতি। আচ্ছা, পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহের নাম কি? চাঁদ। চাঁদ। পৃথিবীর শক্তির প্রধান উৎস কোনটি? সূর্য। সূর্য। ফুটবলার লিওনেল মেসি কোন দেশের বাসিন্দা? আর্জেন্টিনা। আর্জেন্টিনা। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার? 6.15 কিলোমিটার। 6.15। লালন ফকিরের জন্মস্থান কোথায়? লালন ফকির। পাস। সেখানেই তার মাজার। 25 মার্চ 1971 সালে মধ্যরাতে পাকিস্তানি সৈন্যরা বঙ্গবন্ধুকে কোথায় নিয়ে গিয়েছিল? খাসিয়া নৃতাত্ত্বিক গোষ্ঠী কোথায় বাস করে? ফুটবলার লিওনেল মেসি বলেছে পদ্মা সেতু, বলেছেন। লালন ফকিরের জন্মস্থান কোথায়? সিলেট। সিলেট না। 25 মার্চে মধ্যরাতে পাকিস্তানি সৈন্যরা বঙ্গবন্ধুকে কোথায় নিয়ে যায়? পাস।
খাসিয়া নৃতাত্ত্বিক গোষ্ঠী কোন এলাকায় বাস করে? সিলেট। সিলেট। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট সময় শেষ হয়ে গেল। দেখে নিই সঠিক উত্তরগুলো। পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি হচ্ছে সাহারা। আলো প্রতি সেকেন্ডে কত কিলোমিটার বেগে চলে? 3 লক্ষ কিলোমিটার। সঠিক উত্তর। সূর্যের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তন বার্ষিক গতি। পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহ চাঁদ। পৃথিবীর শক্তির প্রধান উৎস সূর্য। লিওনেল মেসি বাসা হচ্ছে আর্জেন্টিনায়। পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। লালন ফকিরের জন্মস্থান হচ্ছে কুষ্টিয়ায়। এবং পাকিস্তানি সৈন্যরা বঙ্গবন্ধুকে 25শে মার্চের কাল রাত্রিতে বন্দি করে সরাসরি তেজগাঁ বিমানবন্দর থেকে প্লেনে করে উঠিয়ে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায়। এবং খাসিয়া নৃতাত্ত্বিক গোষ্ঠী তারা বাস করেন সিলেটে। দেখা যাচ্ছে 3টি প্রশ্নের উত্তর পাইনি, কিন্তু 7টি প্রশ্নের উত্তর পেয়েছি। অতএব 35 নম্বর পেয়ে যাচ্ছেন হোলি ক্রস স্কুল। ভেরি ওয়েল ডান। তো আমাদের এই প্রশ্ন সাথে সাথেই শেষ হয়ে গেল আমাদের আজকের 2টি রাউন্ড। এবং 2 রাউন্ড শেষে এখন দেখে নেই কোন দল কত স্কোর করলেন। আমাদের স্কোর কার্ড বলছে শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজের 7ম শ্রেণীর আরিশা বিশ্বাস এবং 8ম শ্রেণীর রমেশ মুবাশিরা গালিবা, তারা দুজনে মিলে অর্জন করেছেন সর্বমোট 105 নম্বর। অভিনন্দন আনোয়ার গার্লস কলেজ, দারুণ খেলেছেন। এবার হোলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়ের সুভা ইসলাম 8ম শ্রেণীর এবং 8ম শ্রেণীর ইউসরা সায়েম, তারা দুজনে মিলে দলের জন্য অর্জন করেছেন 105 নম্বর। দুদলই সমান স্কোর করেছেন, দারুণ খেলেছেন দুদলই, ব্রিলিয়ান্ট, চমৎকার। খুব ভালো লাগলো আজকে আপনাদের দুদলকে পেয়ে, আপনাদের দুদলের সাথে গল্প করে, এবং আপনাদের যে উপলব্ধি, আপনাদের যে স্বপ্ন, আমরা প্রার্থনা করি সেই স্বপ্নগুলো পূরণ হোক এবং আপনাদেরকে দেখে আমাদের বাংলাদেশের সব ছেলেমেয়েরা উদ্বুদ্ধ হোক। তো দেখা হবে আপনাদের সাথে। আর জানিয়ে রাখি যে হোলি ক্রস এবং আমাদের আনোয়ার গার্লসের মতন আপনারাও যদি আমাদের এই আয়োজনে এসে অংশ নিতে চান এবং কুইজ করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনার বিদ্যালয়ের 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীতে অধ্যয়নরত 2 জন কুইজারের একটি দল গঠন করুন। তারপরে তাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার, অভিভাবকের যোগাযোগের সব কিছু লিখে জমা দিন প্রধান শিক্ষকের কাছে। তারপরে বিদ্যালয়ের প্যাডে আবেদন করুন আমাদের কাছে। আমাদের কাছে আবেদন পাঠাবার ঠিকানা প্রযোজক কুইজ বাংলাদেশ 2024, কক্ষ 221, বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা। চাইলে আপনারা আমাদের সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন। কুইজ বাংলাদেশ লিখলেই পেয়ে যাবেন আমাদেরকে। আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখলে সমস্ত আপডেট আপনার কাছে অটোমেটিক্যালি চলে আসবে। আর আপনাদের সঙ্গে দেখা হবে আমাদের প্রতি রবিবার সন্ধ্যা 6:20 আর সেটা হবে বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ডে। তো আশা করছি সামনের সপ্তাহে যখন ফিরে আসবো আপনার সাথে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, তথ্যের সঙ্গে থাকুন, জ্ঞানের সঙ্গে থাকুন, প্রযুক্তির সঙ্গে থাকুন। বাংলাদেশকে জানুন, বাংলাদেশকে ভালোবাসুন। হ্যাপি কুইজিং।